নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে একটি নতুন টপিক, অ্যাকচুয়ালি দুটো টপিক নিয়ে এসেছি। দুটো টপিক নিয়ে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করতে এসেছি। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং টপিকটা সত্যি কথা বলতে গিয়ে কি মেডিকেল মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে গাইনোকোলজি সেকশানে পড়ানো হয় এবং হাই সেকেন্ডারি ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ ফিজিওলজিতে পড়ানো হয়। ওভারঅল স্টুডেন্ট ছাড়াও সর্বসাধারণের জন্য, বিশেষ করে মহিলাদের জন্যে এই দুটো বিষয় অবশ্যই জেনে রাখা উচিত এবং এই দুটো বিষয় নিয়ে বহু ক্ষেত্রে বহু মহিলারা সমস্যায় পড়ে। তা আমার প্রথম টপিকটা হচ্ছে গিয়ে মিসক্যারেজ এবং দ্বিতীয় টপিকটা হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। তা প্রথমে মিসক্যারেজ সম্পর্কে ব্যাপারটা বলা যাক। মিসক্যারেজ মানে হচ্ছে গিয়ে কোনো একটি মেয়ে সন্তান ধারণ করতে পারছে না, ঠিক আছে, মানে সন্তান উৎপাদন করতে গিয়ে একটা সময় পরে সন্তানটিকে জন্ম দেওয়ার আগেই সন্তানটি মৃতপ্রাপ্ত হচ্ছে, মানে যেটাকে আমরা মিসক্যারেজ, যেটাকে আমরা গর্ভপাত বলে থাকি। তা ব্যাপারটা কি, তা মিসক্যারেজ বলতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা আমাদের নর্মাল ফেনোমেনাটা কি। সাধারণত কি হয় না, পিতা একটি মহিলা পিতা এবং মাতার সেক্সুয়াল মিটিংয়ের পরে পিতার দেহ থেকে শুক্রাণু যায়, মাতাতে ডিম্বাশয় থেকে ডিম্বাণু আসে, ফ্যালোপিয়ান টিউবে পরস্পরের মিটিং হয়, জাইগোট ফর্মেশন হয়, ফ্যালোপিয়ান টিউবে অ্যাম্পুলা পাটে জাইগোটা বড় মিটিং হয়, তার পরবর্তী ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব থেকে জাইগোটে আসে, সেখানে জায়গাটি বড় জরায়ুতে আসে, সেখান থেকে জায়গাটি বড় হতে থাকে। একটা সময় অর্থাৎ 9 মাস 10 দিন পরে সন্তানটি ভূমিষ্ঠ হয় এবং পৃথিবীতে আসে। এই হচ্ছে নর্মাল কনসেপ্ট, মানে সব ঠিকঠাক থাকলে একটা সুস্থ প্রেগনেন্সি এভাবে হয়, এভাবে একটা সন্তান মাতার দেহ থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। এইবারে মিসক্যারেজ কনসেপ্টটা হচ্ছে যে গর্ভ মানে জাইগোট ফর্মেশন হলো, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে সেই জাইগোটটা সারভাইভ করলো না। সাধারণত মিসক্যারেজ দু ধরনের হয়, একটা হচ্ছে আর্লি মিসক্যারেজ আর একটা হচ্ছে লেট মিসক্যারেজ। তা আর্লি মিসক্যারেজ সাধারণত প্রথম জাইগোট ফর্মেশনের পর থেকে প্রথম 12 সপ্তাহের মধ্যে একটা হয়, আর একটা হয় যে 12 সপ্তাহের পর থেকে আরও 24-26 সপ্তাহ বা 27-30 সপ্তাহের মধ্যে আর একটা হয়। যেটা 12 সপ্তাহের মধ্যে হয় সেটাকে বলা হচ্ছে গিয়ে আর্লি মিসক্যারেজ, আর যেটা একটু দেরি করে হয় সেটাকে বলা হয় লেট মিসক্যারেজ। তা মিসক্যারেজটা হওয়ার কারণটা কী? তা মিসক্যারেজটা হওয়ার কারণ, দেখুন, মিসক্যারেজ হওয়ার কারণটা আমরা তখনই অনুধাবন করতে পারবো যখন নর্মাল একটা সন্তান উৎপাদনের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়াগুলো ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই কাজে লাগে। তাহলে এক একটা করে আমরা আলোচনা করি। প্রথম করতে হচ্ছে বাবার দেহ থেকে শুক্রাণু আসতে হবে, মাতার দেহ থেকে ডিম্বাণু আসতে হবে। শুক্রাণুর মধ্যে নির্দিষ্ট সংখ্যায় ক্রোমোজোম থাকবে, ডিম্বাণুর মধ্যেও নির্দিষ্ট সংখ্যায় ক্রোমোজোম থাকবে। দুজনের মিটিংয়ের ফলে, শুক্রাণুর মিটিংয়ের ফলে উভয় শুক্রাণুর ক্রোমোজোম এবং ডিম্বাণুর ক্রোমোজোম একত্রিত হয়ে যে জাইগোটটা ফর্মেশন করবে, তার মধ্যে বাবা এবং মায়ের দুজনেরই ক্রোমোজোম থাকবে এবং ক্রোমোজোম থাকা মানে ক্রোমোজোমের মধ্যে সেই জিনগুলোও থাকবে। এবং প্রশ্ন হচ্ছে, জিনগুলো যদি ঠিকঠাক অবস্থায় থাকে, মানে যেটা থাকা উচিত, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, একটা সুস্থ সন্তান উৎপন্ন হলো এবং ভূমিষ্ঠ হলো। কিন্তু সেই জিনগুলোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, কোনো মিউটেশন থাকে বা কোনো চেঞ্জেস আছে, যার ফলে ওই জাইগোটটা হয়তো ফর্মেশন হবে একটা নির্দিষ্ট সময়ের পরে, ওই ত্রুটিযুক্ত জিনযুক্ত ক্রোমোজোমগুলো বাবা বা মায়ের যে থেকে আসার ফলে যে জাইগোটটা ফর্মেশন হয়েছিল সেটা গিয়ে একটা সময় পরে কাজ করবে না এবং ভ্রূণটি মৃতপ্রাপ্ত হবে বা মারা যাবে। এটা হলো এক। দুই হচ্ছে গিয়ে জাইগোট ফর্মেশনের পরে জাইগোটটা কোথায় থাকে না, ফ্যালোপিয়ান টিউব থেকে গিয়ে জরায়ু এন্ডোমেট্রিয়ামে থাকে, তার মানে জরায়ুর মধ্যে থাকে। তাহলে জরায়ুটা যদি ঠিকঠাক থাকে, জরায়ুর মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে কোনো অসুবিধা নেই, জাইগোটটা ঠিকঠাক করে বড় হয়ে সন্তান প্রাপ্তি ভূমিষ্ঠ হবে। কিন্তু সেই জাইগোটের মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রদাহ থাকে বা কোনো টিউমার থাকে বা স্পেসটা কম থাকে, যেটা ভ্রূণটাকে ধারণ করতে পারছে না, সেটার কারণেও মিসক্যারেজ হতে পারে। 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে কি হরমোনাল ইমব্যালেন্স। আমরা আগেই বলেছি যে প্রেগনেন্সির সময়ে মহিলাদের শরীরের মধ্যে
হরমোনের অনেক কিছু চেঞ্জেস ঘটে। যেমন ওভুলিউশনের সময় এফএসএইচ হরমোন ওভুলিউশনে সহায়তা করে। অন্যদিকে শুক্রাশয়ের টেস্টোস্টেরন, শুক্রাশয় থেকে শুক্রাণু বেরোনোর জন্য টেস্টোস্টেরন সহায়তা করে। আলটিমেটলি হরমোনের কাজকর্মের মাধ্যমে স্পাম, ছেলেদের শরীর থেকে স্পাম, মেয়েদের শরীর থেকে ওভাম বেরোচ্ছে। এবার মেয়েদের শরীরের ক্ষেত্রে আরেকটা হরমোন থাকে, দ্যাট ইজ প্রোজেস্টেরন। এবার প্রোজেস্টেরনের ডেফিসিয়েন্সির কারণের জন্যে জাইগোট ফর্মেশনটা ঠিকঠাকভাবে হয় না। তাহলে সেই ক্ষেত্রে কী হয় না, মিসক্যারেজ হওয়ার একটা প্রবণতা থেকে যায়, হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়। তারপরে চতুর্থ কারণ কী হতে পারে, সেটা হচ্ছে গিয়ে থাইরয়েড, অতিরিক্ত হাইপার থাইরয়েড। এটা একটা কিন্তু আপনার মিসক্যারেজের একটা কারণ। যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে থাইরক্সিন হরমোনের পরিমাণ TSH-এর লেভেল অনেক বেশি হয়, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে মিসক্যারেজের সম্ভাবনাটা বেশি থাকে। তারপরে আসছি যে সুগার লেভেলটাও একটা ফ্যাক্টর করে। সুগার লেভেল যদি হাই থাকে, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে মিসক্যারেজের ক্ষেত্রে একটা প্রবণতা থাকে। তারপরে কি পয়েন্ট, তার পরবর্তী ক্ষেত্রে কী হতে পারে না, বয়সটা একটা বিশাল ম্যাটার করে। কারণ দেখা যায় 32 বছরের পরবর্তী মহিলাদের ক্ষেত্রে যে ওভামগুলো জেনারেট হয়, ওভুলিউশনের পরে যে ওভাম, ডিম্বাশয় থেকে যে ওভামগুলো বেরোয়, সেই ওভামের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো আস্তে আস্তে কমতে থাকে। মানে অ্যাবভ 35 বা অ্যাবভ 40 ইয়ার্সের মহিলাদের ক্ষেত্রে ওভামের কোয়ালিটি অর্থাৎ গুণমান এবং কোয়ান্টিটি সংখ্যা অনেক কম হয় এবং খারাপ হয়। সেটা কিন্তু মিসক্যারেজের ক্ষেত্রে একটা অন্যতম কারণ হয়। কারণ আলটিমেটলি সেই ওভামটা স্পামের সাথে মিট করার পরেই তো জাইগোটটা ফর্মেশন হবে, কিন্তু সেই ওভামের গুণমান বা কোয়ালিটি যদি বা সংখ্যা যদি সঠিক সংখ্যায় বা সঠিক গুণমানে না থাকে, তাহলে তার ফলে যে জাইগোটটা গঠিত হবে, সেই জাইগোটটা সুস্থ বা হেলদি জাইগোট নাও হতে পারে এবং সেক্ষেত্রে সেটা মিসক্যারেজের একটা সমস্যা দিতে পারে। একইভাবে ছেলেদের ক্ষেত্রে স্পাম কাউন্ট একটা ম্যাটার করে, স্পামের কোয়ালিটি একটা ম্যাটার করে, স্পামের সংখ্যা একটা ম্যাটার করে। সেইগুলো কিন্তু সন্তান উৎপাদনের ক্ষেত্রে বা মিসক্যারেজের ক্ষেত্রে হয়তো এমন একটা স্পাম পিতার দেহ থেকে এসছে, সেই স্পামটা গুণমানে ভালো না বা তার কোয়ালিটি বা ভালো বা তার মধ্যে যত যে সমস্ত ইম্পালসগুলো থাকা উচিত সবগুলো সেটা নেই। তার ফলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাইগোটটা গঠিত হওয়ার পর একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে দেখা গেল ফিটাসের মধ্যে কোনো হার্টবিটই আসছে না। ঠিক আছে, তা সুতরাং এটাও একটা মিসক্যারেজের একটা অন্যতম কারণ। তারপর হচ্ছে লাইফস্টাইল। আবার সেই লাইফস্টাইলটা কি, যে এরকম অনেক মহিলা আছে যারা ডিউরিং প্রেগনেন্সি থাকা অবস্থা হোক বা না থাকা অবস্থা হোক, তারা অ্যালকোহল সেবন করে বা সিগারেট স্মোকিং করে। সেগুলো কিন্তু মিসক্যারেজের একটা অন্যতম কারণ। ঠিক আছে, এছাড়া কিছু ফিজিক্যাল অ্যাব্রিভিয়েশান থেকেই যায়, যে প্রেগনেন্সি পিরিয়ড অবস্থা থাকাকালীন অনেক সময় ভারী কাজকর্ম করা বা করে, এগুলো ডাক্তারবাবু জুরিসডিকশনে থাকে যে কতটা ওয়েট ক্যারি করা উচিত, কী ধরনের খাবার দাবার খাওয়া উচিত, কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করা উচিত, এইগুলো ডাক্তারবাবুর মত অনুযায়ী তো করতেই হয়। তাহলে আমি কী পয়েন্টগুলো বললাম, প্রথমত পিতা বা মাতা শুক্রাণু বা ডিম্বাণুর জেনেটিক কারণ, যেটা ক্রোমোজোমাল ইমব্যালেন্স বা ক্রোমোজোমের গুণমান খারাপ। দ্বিতীয় হচ্ছে জরায়ুটা ঠিকঠাকভাবে তৈরি না হলে। তৃতীয় হচ্ছে গিয়ে আপনার হরমোনিক ইমব্যালেন্স, FSH বা প্রোজেস্টেরন হরমোনের সিক্রেশন তুলনায় কমে যাওয়া। 4 নম্বর হচ্ছে অতিরিক্ত থাইরয়েড হরমোনের থাকার ফলেও মিসক্যারেজ হতে পারে, থাইরক্সিনের পরিমাণ বেড়ে গেল। তারপরে সুগারের কারণে হতে পারে। তারপরে লাইফস্টাইল যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে হতে পারে। এইগুলো হচ্ছে প্রিলিমিনারি বা মুখ্য কারণ বলে ধরা হয়। সাধারণত 12 সপ্তাহের মধ্যে সেক্সুয়াল মিটিংয়ের পর থেকে 12 সপ্তাহের মধ্যে, কনসিভ করার পর থেকে 12 সপ্তাহের মধ্যে যদি কারোর মিসক্যারেজ হয়, সেটাকে আর্লি মিসক্যারেজ বলা হয়। এবং আরও পরবর্তীতে 36 কি 24 সপ্তাহের পরে যেগুলো হয়, সেগুলোকে লেট মিসক্যারেজ বলা হয়। সেক্ষেত্রে কিন্তু মাতার শরীর থেকে সন্তানের শরীরের মধ্যে যে মিউটেশনগুলো যায়, সেটার যদি যাওয়ার ট্র্যাকটাও ঠিকঠাক না থাকে বা কোনো কারণে সেখানেও অব্লিগেশন হতে থাকে, তাহলে সেটাও কিন্তু একটা মিসক্যারেজ এখানে। অথবা মাতার শরীরের মধ্যে যদি অলরেডি আগে থেকে কোনো ইনফেকশান থেকে থাকে এবং সেই ইনফেকশানটা যদি ব্লাডের থ্রু দিয়ে জাইগোটের বা ভেতরে যায়, সেই ইনফেকশানটা স্প্রেড করে, সেক্ষেত্রেও কিন্তু মিসক্যারেজের সম্ভাবনা হয়ে থাকে। তাহলে মিসক্যারেজ কী সেটা আমি বললাম। মিসক্যারেজ হওয়ার কারণগুলো কী করে আমি বললাম। এবার
মিসক্যারেজ হলে কি হয়, মিসক্যারেজ হলে যেটা হয় সেটা ফিজিক্যালি এবং মেন্টালি, বিশেষ করে মেন্টালি একটা মহিলারা বিশাল ট্রমার মধ্যে চলে যায়, পুরুষরাও যায়। সেক্ষেত্রে তারা অবসাদে ভোগে, মানসিক অবসাদে ভোগে, চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং সোশ্যালি একটা তাদের ওপর চাপ আসতে থাকে, পারিবারিক দিক থেকেও একটা তাদের চাপ হতে থাকে। একবার কি দুবার ঘটনাটা ঘটলে ঠিক আছে, কিন্তু সেই ঘটনাটা যদি পরপর ঘটতেই থাকে বারবার, যখনই কনসিভ করার পরে সে যদি তার মিসক্যারেজ হতে থাকে, সেটা তার পরিবারে এবং তার ব্যক্তিগত লাইফে একটা বিশাল ট্রমার সৃষ্টি করে। এবং সেক্ষেত্রে সবসময় বলবো যে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া। এইবার সলিউশন কী হতে পারে? সলিউশন দেখুন, যেটা বললাম যে প্রধান কারণটা সেটা হচ্ছে গিয়ে ক্রোমোজোমাল জেনেটিক্যাল প্রবলেম। সেখানে কিন্তু আমাদের কিছু করার থাকে না। হয়তো দেখা যায় যে পিতার বা মাতার বংশ পরম্পরায় কারোর না কারোর জিন থেকে এই যে ক্রোমোজোমাল কোনো ইমব্যালেন্স বা জিনগত কোনো সমস্যা নিয়ে যে সন্তানটা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে জিনের ডিসঅর্ডারের বা ক্রোমোজোমের ডিসঅর্ডার যেটা হয়, সেক্ষেত্রে আমাদের কিছু হাতে থাকে না। জরায়ুর ব্যাপারটা সেটা ডাক্তারবাবুর মত অনুসারে চিকিৎসা করানো যায়। সুগার লেভেল বা থাইরয়েড লেভেল প্রেগনেন্সি প্ল্যান করার আগে অবশ্যই আপনাদের সুগার বা থাইরয়েড লেভেলটা চেক করিয়ে নেবেন কতটা আছে, সেটা হেলদি কি না। এছাড়াও যেটা হাতে থাকে সেটা হচ্ছে লাইফস্টাইলটা, মানে আপনি অ্যালকোহল থেকে দূরে থাকুন, নিকোটিন থেকে দূরে থাকুন, এগুলো আমাদের হাতে থাকে। এই 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 জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে কিছুটা অংশে আমরা মিসক্যারেজের হাত থেকে রক্ষা পেতে পারি। এছাড়া আর একটা বিষয় হচ্ছে, ধরুন আপনার জেনেটিক্যাল কোনো প্রবলেম হয়তো রয়েছে বা অন্যান্য প্যারামিটারগুলো ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? যে সাধারণত আমি বলেছিলাম যে শুক্রাণু ডিম্বাণুর মিলনটা হয় কোথায়? ফ্যালোপিয়ান টিউবে, অ্যাম্পুলার পার্টে। এবার সেই ক্ষেত্রে যদি দেখা গেল যে বারবার আপনার মিসক্যারেজ হচ্ছে, কোনো কারণে হচ্ছে না, সব এনভায়রনমেন্ট সবগুলো আপনি করানোর পরও আপনি উপযুক্ত রেজাল্ট পাচ্ছেন না, সেক্ষেত্রে কি হয় যে ওই যে আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ইনফার্টিলিটি যে ভিডিওটা করেছিলাম, সেক্ষেত্রে আইভিএফ পদ্ধতি বা টেস্ট টিউব বেবির কনসেপ্টটা আসে। কিন্তু দেখা গেল যে টেস্ট টিউব বেবি বা আইভিএফে আমরা কী দেখেছিলাম, যে পিতার দেহ থেকে স্পাম বা মাতার দেহ থেকে ডিম্বাণু নিয়ে একটা পেট্রি ডিশের মধ্যে রেখে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যে এনভায়রনমেন্টটা থাকে, ঠিক সেরকম একটা এনভায়রনমেন্ট পেট্রি ডিশের মধ্যে ক্রিয়েট করে সেখানে জাইগোটটা ফর্মেশন করে সেই জাইগোটটা ইউটেরাসের মধ্যে ঢুকিয়ে দিয়ে সন্তানটা পাওয়া যায়, ঠিক আছে, জন্ম হয়ে যায়। কিন্তু দেখা গেল আইভিএফেও কোনো কাজ আসছে না, সেক্ষেত্রে কী হবে? সেখানে আর একটা অ্যাসপেক্ট আছে, কিন্তু সেখান থেকে আইনের একটা কনসার্ন লাগে উভয় পক্ষে, পিতা মাতা বা অন্যান্য পরিবারের ক্ষেত্রে আইনের একটা কনসার্ন লাগে যে আননোন যখন কোনো মহিলার ওভাম ক্রিয়েট হচ্ছে না, ওভুলেশন হচ্ছে না, ওভাম ক্রিয়েট হচ্ছে না, সেক্ষেত্রে অন্য কোনো মহিলার ওভাম নিয়ে এবং পিতার স্পাম নিয়ে যদি তাদেরকে মিটিং করিয়ে সেই কন্টেন্টটা, সেই জায়গাটা অন্য কোনো মাতার জরায়ুতে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে যে বেবিটা তৈরি হয়, সেক্ষেত্রে বেবি জেনারেট করা যায়। এইটাকে বলা হয় সারগোসি পদ্ধতি, সারগোসি মাদার বলা হয় তাদেরকে। কিন্তু এই জিনিসটা করার ক্ষেত্রে ভারত সরকারের অনেক কিছু আইন ব্যাপার আছে, সেই আইনগুলোকে মান্যতা দিয়ে সবার কনসেন্ট নিয়ে তবেই এটা করা হয়। তাহলে ওভারঅল মিসক্যারেজ কী সেটা আমি বললাম, মিসক্যারেজ কী কারণে হতে পারে সেটা বললাম, মিসক্যারেজ হলে কী রেজাল্ট হয় সেটাও বললাম, মিসক্যারেজ থেকে আসু সলিউশন কী বললাম। এইবার আমি দ্বিতীয় টপিকটা আসবো। এই টপিকটা কিন্তু দ্বিতীয় যে টপিকটা নিয়ে আমি এখন আলোচনা করতে যাচ্ছি, এটা বিশেষ করে মহিলাদের জন্যে, আগেরটাও মহিলাদের জন্য ছিল, এই টপিকটা বিশেষ করে বিবাহিত অবিবাহিত সব মহিলাদের জন্যই মানে টপিকটা বিশেষ করে করা, এবং এই ভিডিওটাও থ্রু আউটলি শুনবেন। এবং এটা কিন্তু খুব ক্রিটিক্যাল এবং ক্রুশিয়াল জিনিস। সেটা হচ্ছে গিয়ে আমার এই সেকেন্ড টপিকটা হচ্ছে একটপিক প্রেগন্যান্সি। তাহলে একটপিক প্রেগনেন্সি জিনিসটা কী সেটা বুঝতে গেলে আমাকে নর্মাল প্রেগনেন্সিটাকে বুঝতে হবে। নর্মাল প্রেগনেন্সিতে কী হয় সেটা হচ্ছে, ধরুন বাবার দেহ থেকে শুক্রাণু আসবে, মায়ের শরীরে অলরেডি ডিম্বাশয় আছে, সেখান থেকে ডিম্বাণু বেরোবে, শুক্রাণু ডিম্বাণুর মিলনটা হবে কোথায়? ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা পার্টে। সেখান থেকে জাইগোটটা কী হবে? আস্তে আস্তে জরায়ুতে আসবে, জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ইমপ্ল্যান্ট হবে, মানে স্থাপিত হবে। সেখানে বেবিটা আস্তে আস্তে বড় হবে, 9 মাস 10 দিন পরে সেটা জরায়ু থেকে বেরিয়ে ভূমিষ্ঠ হবে। দিস ইজ দ্য নর্মাল প্রসিডিওর অফ প্রেগনেন্সি। নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রে এই জিনিসটা লাগে। তাহলে প্রেগনেন্সি পার্টে আমরা কী পার্ট ইউজ হচ্ছে? প্রথম হচ্ছে জরায়ু, তারপর হচ্ছে গিয়ে জরায়ু ইউজ হচ্ছে, দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার ফ্যালোপিয়ান টিউব,
তারপরে ডিম্বাশয়, বাবার অংশ থেকে হচ্ছে শুক্রাশয় থেকে শুক্রাণু। এই হচ্ছে নর্মাল। এবার যে পার্টটা হচ্ছে হেক্টোমিক প্রেগন্যান্সি হচ্ছে সাধারণ আমরা কী দেখলাম যে ফ্যালোপিয়ান টিউবটাকে যদি আমরা দেখি, ফ্যালোপিয়ান টিউবে আমরা কী পার্ট পাবো? ফ্যালোপিয়ান টিউবের একটা ইনফ্যান্ডিবুলার পার্ট পাবো, তারপরে কি পাবো না অ্যাম্পুলা পার্ট পাবো, তারপরে কি পাবো আর ইস্টেমিয়ামস একটা পার্ট পাবো, তারপরে পাবো হচ্ছে গিয়ে ইনফ্যান্ডিবুলার একটা পার্ট পাবো, অ্যাম্পুল একটা পার্ট পাবো, ইস্টেমিয়াম একটা পার্ট পাবো, আর হচ্ছে গিয়ে ইন্টাসিড অংশ বলে একটা অংশ আছে, সেটা হচ্ছে গিয়ে ইন্টাস্টিশিয়াল বলে একটা অংশ আছে। এই চারটে ছোট ছোট অংশ আছে, ঠিক আছে। তাহলে এই চারটে অংশের মধ্যে সাধারণত দেখা যায় যে ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা অংশের মধ্যেই ওই শুক্রাণু ডিম্বাণুর মিলনটা হয়। পরবর্তী ক্ষেত্রে জাইগোটটা জরায়ুতে এসে এন্ডোমেট্রিয়াম স্তরে ইমপ্ল্যান্ট করে, অর্থাৎ স্থাপিত হয়। এইবার ভাবুন কোনো কারণে ওই জাইগোটটা কোথায় না জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে স্থাপিত হলো না হয়ে হয় ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা পার্টে হলো, নয় ইনফ্যান্ডিবুলার পার্টে হলো, নয় ওভারিতে হলো, নয় পেটের অন্যান্য কোনো অংশে হলো। এনিহাও কোনো কারণে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে সেটা স্থাপিত হলো না। তখন কি হবে? ওই ধরুন ম্যাক্সিমাম ক্ষেত্রে চারটে অংশে দেখা যায়, হয় ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলার অংশেই জরায়ুটা ওখানে জাইগোটটা নিঃসরণ হওয়ার পর ওখানে বসে রইল, অথবা ডিম্বাশয়ে হলো, অথবা সার্ভিক্সে হলো, ঠিক আছে, একটা পার্ট আছে সেখানে বসে রইল। কিন্তু মেজরিটি ক্ষেত্রে দেখা যায় যে একটোটপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে না ফ্যালোপিয়ান টিউবের ভেতরেই অ্যাম্পুলা পার্টের মধ্যেই আপনার শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে জাইগোটটা ওইখানটা স্থাপিত হয়ে গেল। এবার কি হবে রেজাল্ট হতে পারে? জাইগোটটা আস্তে আস্তে একটা সময় বড় হবে, বেশি দিন তো বড় হতে পারবে না। তখন কি হবে? ওই টিউবটা বাস্ট করে যাবে, ফ্যালোপিয়ান টিউবের ওই পার্টটা বাস্ট করে যাবে। বাস্ট করে গিয়ে হবে না প্রচুর পরিমাণে রক্ত পুরো পেটের মধ্যে এর মধ্যে ছড়িয়ে পড়বে এবং ব্লিডিংও হবে। অ্যাজ এ রেজাল্ট কী হবে? সেই মহিলাটির মৃত্যু ঘটবে। তাহলে এই যে জিনিসটা, এইটাকেই বলা হয় একটপিক প্রেগনেন্সি, এবং এটা খুব মারাত্মক, খুব ডেঞ্জারাস জিনিস। এবার কারণটায় আমি আসি। ধরুন একটা মহিলা বিবাহিত হোক বা অবিবাহিত হোক, সে ধরুন কোনো পুরুষের সাথে সেক্সুয়াল একটা তার হিস্ট্রি আছে, সে হয়তো ধরো সেক্স করেছে, কিন্তু সে অবিবাহিত হলে সে নিয়ে লজ্জায় কাউকে কিছু বলতে পারছে না, বিবাহিত হলেও সে চুপচাপ রয়েছে। এবার কী হবে, কী হতে পারে, তার ঘটনার কী হতে পারে? ধরুন সে একটা সেক্সুয়াল এক্সপোজার তার হয়ে গেছে কোনো একটি ছেলের সাথে। এবার দেখা গেল যেমন একটোটপিক প্রেগনেন্সিটা আপনি বুঝবেন কী করে, কী হবে? এই ধরুন সেক্সুয়াল মিটিং করার পরে একটা সময়ের পরে তার লোয়ার অ্যাবডোমেনে প্রচুর পরিমাণে পেন হবে, কিন্তু সে মহিলা কনফিউজড, ঠিক আছে, প্রচুর পরিমাণে পেন হবে। তার সাথে সাথে কী হবে? তার পিরিয়ডটা অনিয়মিত হয়ে যাবে, মিসম্যাচ হয়ে যাবে, পিরিয়ড বন্ধ হয়ে যাবে প্রায়, এবং সঙ্গে সঙ্গে কী হবে? কিছু অল্প পরিমাণ ব্লিডিং হবে, কিন্তু একটু সময় পরে আর ব্লিডিংটা বন্ধ হবে। তাহলে দেখুন, সে সেক্স করেছে কোনো পুরুষের সাথে, কিন্তু সে অবিবাহিত, কাউকে কিছু বলতে পারছে না, তার যে সেক্সটা হয়েছে সেটা আনপ্রোটেক্টেড সেক্স হয়েছে। বিবাহিতদের ক্ষেত্রেও সেম হতে পারে, আনপ্রোটেক্টেড সেক্স হয়েছে। এবার তার পরবর্তী ক্ষেত্রে তার রেজাল্ট কী হবে? কিছু সময় পরে সে তার তলপেটে মানে লোয়ার অ্যাবডোমেনে প্রচুর পরিমাণে পেন হবে। তার সঙ্গে সঙ্গে কী হবে? তার মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ হয়ে যাবে। সাধারণত প্রেগনেন্ট হয়ে গেলে মেনস্ট্রুয়াল সাইকেলটা বন্ধ হয়ে যায়, আমরা জানি মহিলাদের ক্ষেত্রে। এবং কী হবে? অল্প পরিমাণে ব্লাড বেরোবে। এইটা থেকে ও ভাবতে পারবে যে হয়তো আমার পেন হচ্ছে, মানে হয়তো আমার মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে, পিরিয়ড শুরু হবে, কিন্তু তাদের তো হচ্ছে না, ওর অন্যদিকে ডাক্তারের কাছেও যাচ্ছে না। আলটিমেটলি কী হবে? এই হতে কিন্তু ওইটুকু সময়ের মধ্যে ওই আপনার শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে যে জাইগোটটা হয়েছিল, সেই জাইগোটটা কিন্তু ফ্যালোপিয়ান টিউবে বড় হতে টিউবটা বাস্ট করার দিকে যাচ্ছে। কিন্তু সে মহিলা, সে বিবাহিত হোক অবিবাহিত হোক, যে কোনো কারণে সে জিনিসটা বুঝতে পারছে না। সে খালি ভাবছে হয়তো আমার পিরিয়ড হচ্ছে না, যন্ত্রণা হচ্ছে, পিরিয়ড হয়তো হবে, সেই জিনিসটা কিন্তু করলো না। এবার এটা হওয়ার পরে আলটিমেটলি কী হবে না, সে ওই দিকটার দিকে এগোচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে এটা হয় কেন? মানে ওইটাকে আমরা বললাম যে আপনার ওটা কী বলে, একটোটপিক প্রেগনেন্সিটা হয় কিসের জন্য হয়?
সাধারণত ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাম্পুলা অংশে, যে অংশে আপনার মিটিংটা হলো, ওই অংশে যে জাইগোটটা ফর্ম হলো, ওই জাইগোটটা কোথায় আসে না, ওই যে বললাম ফ্যালোপিয়ান টিউবের 4টে পার্ট আছে, ইনফ্যান্ডিবুলাম, অ্যাম্পুলা, স্টিটাম আর হচ্ছে ইন্টারস্টিশিয়াল। এই 4টে পার্ট হয়ে অ্যাম্পুলা পার্টটাই কিন্তু একটু মোটা, বাদবাকি পার্টটা আস্তে আস্তে সরু হয়ে ইন্টারস্টিশিয়াল পার্টটা হয়ে সেটা চলে এসছে কোথায়, জরায়ুতে, এন্ডোমেট্রিয়ামে চলে এসছে। এইবার কি হচ্ছে, এটা হয় কেন, এটা হওয়ার কারণটা কি? সাধারণত দেখা যায় যখনই অ্যাম্পুলার মধ্যে শুক্রাণু ডিম্বাণুর মিলনটা হয়, ওখানে তো জাইগোটটা তৈরি হয়। এবার এই জাইগোটটা জরায়ু এন্ডোমেট্রিয়াম স্তরে পৌঁছায় কী করে? সাধারণত এটা হয় ফ্যালোপিয়ান টিউবের মুভমেন্টের জন্য। ফ্যালোপিয়ান টিউবের মুভমেন্টের জন্য এই ঘটনাটা ঘটে। তার মানে কোন কোন ক্ষেত্রে ওই জাইগোটটা জরায়ুতে যেতে পারবে না? যে যে কারণের জন্য ফ্যালোপিয়ান টিউবের মুভমেন্টটা বন্ধ হয়ে যায়। তা ফ্যালোপিয়ান টিউবের মুভমেন্টটা কী কী কারণের জন্য বন্ধ হতে পারে? প্রথম কারণ হতে পারে ইনফেকশান। ইনফেকশানটা কার হবে না, ফ্যালোপিয়ান টিউবের হতে পারে। কীভাবে হতে পারে? ধরুন যে পুরুষের সাথে মেয়েটি সেক্সে আবদ্ধ হচ্ছে বা মিটিংয়ে আবদ্ধ হচ্ছে, সেই পুরুষের শরীর থেকে কোনো মানে ইনফেকশানের কোনো জার্ম এলো, এসে কী করবে না, ওই ফ্যালোপিয়ান টিউবটাকে প্রদাহ করে দেবে, ঠিক আছে? অথবা মহিলার কোনো ইনফেকশান আছে, মেয়েটির কোনো ইনফেকশান আছে অলরেডি, সেইটা গিয়ে ফ্যালোপিয়ান টিউবকে মানে ইনফেক্টিভ করে দেবে, যার ফলে তার মুভমেন্টটা কমে যাবে। এটা এক। দুই হচ্ছে গিয়ে, ধরুন যে মহিলার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে মুভমেন্টটা কমেছে, এরকম কেস হিস্ট্রি হয়তো আছে, তার ফ্যালোপিয়ান টিউবে হয়তো কোনো দিন হয়তো কোনো অস্ত্রোপচার হয়েছিল বা অপারেশন হয়েছিল, হ্যাঁ, সেক্ষেত্রেও ফ্যালোপিয়ান টিউবের মুভমেন্টটা হয়তো কমে যেতে পারে। তিন, আর কী কারণ হতে পারে? ধরুন কোনো কারণে ফ্যালোপিয়ান টিউবের যে মহিলার ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবের ধরুন আগে থেকেই কোনো প্রবলেম ছিল, অর্থাৎ ওই মহিলার হয়তো এরকম দেখা যেতে পারে আগেও একটোটপিক প্রেগনেন্সি হয়েছে, এরকম ধরনের কোনো মহিলার ক্ষেত্রে, অর্থাৎ যার অলরেডি ফ্যালোপিয়ান টিউবটা মুভমেন্ট করতে পারে না, এরকম ধরনের মহিলার ক্ষেত্রেও কিন্তু আবার একটোটপিক প্রেগনেন্সি হতে পারে। তাহলে কী কী হতে পারে বললাম কারণগুলো? অলরেডি একবার একটোটপিক প্রেগনেন্সি হয়েছে, এরকম ফ্যালোপিয়ান টিউবযুক্ত কোনো মহিলার একটোটপিক প্রেগনেন্সি হতে পারে। দ্বিতীয় হচ্ছে গিয়ে হয়তো কোনো ইনফেকশান হয়েছে, যে ইনফেকশানটা কোনো পুরুষের শরীর থেকে ওই মহিলার শরীরে এসছে ডিউরিং সেক্সুয়াল ট্রান্সমিশন। তৃতীয় হতে পারে কি, ওটা কী বলে, হয়তো তার আগে থেকে ওই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোনো অস্ত্রোপচার হয়েছিল, সেই কারণের জন্য তার ইনফেকশান হতে পারে। আর একটা হতে পারে কি, প্রোজেস্টেরন হরমোন বলে মেয়েদের শরীরে একটা হরমোন আছে, ঠিক আছে, এই প্রোজেস্টেরন হরমোন। এবার এখান থেকে দেখুন অন্য একটা পার্টে আসছি, মেয়েরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেক্সুয়াল মিটিং করার পর, সে বিবাহিত বা অবিবাহিত, সন্তান না আনার জন্যে ম্যাক্সিমাম সময় কী খেয়ে থাকে? পিল খেয়ে থাকে, বিভিন্ন ধরনের আই পিল, ভ্যারিয়াস টাইপের পিল খেয়ে থাকে, গর্ভনিরোধক বলে যেগুলো পিল খেয়ে থাকে। এই পিলগুলো কি? পিলগুলো নাথিং বাট এ প্রোজেস্টেরন হরমোন। তাহলে এর কাজটা কি? এর কাজটা হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণুকে পরস্পর মিট হতে না দেওয়া। শুক্রাণু ডিম্বাণু পরস্পরের মধ্যে মিটিং হতে না দিলে প্রেগনেন্সি হবে না, এবং সেক্ষেত্রে একটোটপিক প্রেগনেন্সিও হবে না, এইটা শিওর। কিন্তু কোনো কারণে পিল খাওয়ার পরে সেই পিলটা যদি কাজ না করে, তাহলে সেই ক্ষেত্রে তো শুক্রাণু ডিম্বাণুর মিলন হতে পারে, এবং সেক্ষেত্রে সেই ধরনের প্রেগনেন্সির মধ্যে কোনো একটা প্রেগনেন্সি তো একটোটপিক প্রেগনেন্সি হতে পারে। সাধারণত তাহলে কী দেখা যাচ্ছে, যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যাচ্ছে মহিলাটা দিনের পর দিন পিল খেয়ে যাচ্ছে, যেন আমি তো একটা পিল খেয়ে নিয়েছি, আমি গর্ভবতী হব না বা প্রেগনেন্ট হব না। কিন্তু এর অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে যে শুক্রাণু ডিম্বাণু মিলন হতে দেবে না, নর্মাল প্রেগনেন্সি হবে, একটোটপিক প্রেগনেন্সি হবে না। কিন্তু কোনো কারণে কোনো একটা পিল খাওয়ার পর যদি তার পিলটা কাজ না করে, অর্থাৎ ওই প্রোজেস্টেরন হরমোনটা কাজ না করে, তখন কী হবে? শুক্রাণু ডিম্বাণু মিলন হয়, সেক্ষেত্রে একটোটপিক প্রেগনেন্সি হতে পারে। এবং এর ফলে কী হতে পারে বললাম, যে ওই জিনিসটা বাস্ট করলো। এইবারে ভাবুন যে যে ঘটনাগুলো বললাম, যে একটোটপিক প্রেগনেন্সি কী, একটোটপিক প্রেগনেন্সিটা আসছে কীভাবে, একটোটপিক প্রেগনেন্সিটা হলে কী হয়। এবার হলে কী হয়, প্রভাবটা যদি আমি বলতে যাই, তাহলে কী দেখব, ওই যে ফ্যালোপিয়ান টিউবটা দেখলাম, 3টে কন্ডিশন হতে পারে। ফ্যালোপিয়ান টিউবের ভেতরে ওই জাইগোটটা বাস্ট করে গেল, যার অ্যাজ এ রেজাল্ট কী হলো না, সারা শরীরের ভেতরে রক্ত ভর্তি হয়ে গেল, এবং কিছু রক্ত শরীর থেকে বেরোতেও থাকলো। তখন ডাক্তারবাবুরা কী করবেন, ম্যাক্সিমাম কিন্তু ওই ফ্যালোপিয়ান টিউবটা কেটে বাদ দিয়ে দেবেন, ফ্যালোপিয়ান টিউবের ওই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। আবার অনেক ক্ষেত্রে এরকমও দেখা যেতে পারে যে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ওই জাইগোটটা বড় হয়েছে, এখনও ফাটেনি, হয়তো কিছুদিন পরে ফেটে যাবে, মানে ফাটতে হয়তো আরও কিছু সময় বাকি আছে, এই মুহূর্তে ধরা পড়েছে। তাহলে সেই ক্ষেত্রে কী করবে ডাক্তারবাবুরা, কী করতে পারে ম্যাক্সিমাম, কনসার্ন ওই ব্যক্তির বা ওই মহিলার কনসার্ন নিয়ে ওই ফ্যালোপিয়ান টিউবের ওপর অংশ থেকে একটুখানি কেটে ওই জিনিসটিকে, জাইগোটটিকে ওখান থেকে বার করে দেবে।
কিন্তু তৃতীয় ক্ষেত্রে কী হতে পারে, ধরুন কোনো মহিলা বলছে না আমার বেবি চাই, ওটা কি বলে, আমার বেবি নেই, আমার একটা বেবি চাই, তখন সেক্ষেত্রে সেটা সেখান থেকে রিপ্লেস করে রেখে দিল। কোনো ক্ষেত্রে কোনো মহিলা যখন কনসার্ন বললো যে না আমার বেবি চাই না, তাহলে টোটালটাই কেটে দিল। তাহলে কনসেপ্টটা হচ্ছে একটোটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে ব্যাপারটা হলো নর্মাল এর ক্ষেত্রে জাইগোটটা তৈরি হয় কোথায়, ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা অংশে, এবং সেই ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণুটা মিলিত হয় ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা অংশে, জাইগোটটা ওখানে তৈরি হয়। সেই জাইগোটটা নর্মাল পদ্ধতিতে ফ্যালোপিয়ান টিউব থেকে এসে জাইগোটের এন্ডোমেট্রিয়াম স্তরে আবদ্ধ হয় না, ওইখানেই থাকে বিকজ অফ লস অফ মুভমেন্ট, ফ্যালোপিয়ান টিউবের মুভমেন্ট না হওয়ার কারণে। ফ্যালোপিয়ান টিউবের মুভমেন্ট কী কী কারণে না হতে পারে, প্রথমেই বললাম অলরেডি একজন মহিলার আগে একটোপিক প্রেগনেন্সি হয়ে গেছে, এরকম ধরনের মহিলার ফ্যালোপিয়ান টিউবের মুভমেন্ট আবার নাও হতে পারে। দ্বিতীয় হচ্ছে কি ইনফেকশনের ফলে হতে পারে, হয়তো পিতার দেহ থেকে ডিউরিং সেক্সুয়াল ট্রান্সমিশনের সময় পিতার দেহ থেকে কোনো ইনফেকশন রিলেটেড ম্যাটার মহিলার শরীরে এসছে, তাই জন্য হতে পারে। তৃতীয় হতে পারে কি হয়তো ওই মহিলার ফ্যালোপিয়ান টিউবের ভেতরে হয়তো অলরেডি কোনো কারণে কোনো বাধা এসেছিল, বা যেটা বললাম অলরেডি হয়তো ওই মহিলার ফ্যালোপিয়ান টিউবের মধ্যে কোনো অবস্ট্রাকচার আগে থেকে ছিল, সেই ক্ষেত্রেও সেটা তাকে ত্বরান্বিত করে। এবং চার হচ্ছে গিয়ে আপনার প্রোজেস্টেরন হরমোনটা ফ্যালোপিয়ান টিউবের মুভমেন্টকে কমিয়ে দিতে পারে। তাহলে এই প্রোজেস্টেরন হরমোনটা কোথা থেকে আসে, মেয়েদের অতিরিক্ত পরিমাণে গর্ভনিরোধক বা পিল জাতীয় জিনিস খাওয়ার ফলে প্রেগনেন্সিকে আটকানোর জন্য। তাহলে ওভারঅল টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করলে দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে বলা হচ্ছে যদিও আপনারা বিভিন্ন ধরনের আনপ্রোটেক্টিভ সেক্সুয়াল রিলেশনে আবদ্ধ হন, কিন্তু আপনারা যারা অবিবাহিত আছেন তারা হয়তো লজ্জায় নিজেদেরকে বলতে পারছেন না, কিন্তু একটা জিনিস তো আপনারা নিজেরা উপলব্ধি করতে পারছেন যে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল মিটিংয়ের পরে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার লোয়ার অ্যাবডোমেনে একটা প্রচণ্ড পেন ক্রিয়েট হবে, এবং তার সাথে যদি আপনার মাসিক ঋতুচক্রটা বন্ধ হয়ে যায় বা মিস হয়ে যায়, এবং তার সাথেও যদি আপনার মনে হয় যে অল্প পরিমাণ ব্লাড বেরোচ্ছে, সেই তিনটে সিমটমই কিন্তু মারাত্মক। ঠিক আছে, যে আপনার একটোটপিক প্রেগনেন্সি হলেও হতে পারে। তাই দয়া করে অনুরোধ আপনাদের কাছে অ্যাপিয়ার করছি, যারা আপনারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে থাকেন, বিশেষ করে অবিবাহিত মহিলারা যারা হয়তো এটা প্রকাশ করতে লজ্জা পায়, তারা দয়া করে যখনই এরকম ধরনের সিমটম ক্রিয়েট হবে আপনারা ডাক্তার, বিশেষ করে গাইনোকোলজিস্টের পরামর্শ নিন, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনার নিজের জীবনটাই থাকবে না। দেখুন, আপনি হয়তো বললেন না যে আমি কোনো সেক্সুয়াল মিটিংয়ে আবদ্ধ হয়েছি, কিন্তু এটা তো আপনি একমাত্র জানেন, কেউ জানুক চাই না। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তারা জানে, হলেও সেটা তার হাজব্যান্ডের ক্ষেত্রে হাজব্যান্ডকে দিয়ে কথাটা হাজব্যান্ড আছে, সেক্ষেত্রে তাদের সমস্যা হবে না। বিশেষ করে অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে কী হয়, তারা কনফেস করতে চায় না, এটা একমাত্র তাদের মনেতেই থাকে, কিন্তু ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা তো তাদের সিমটম থেকে বুঝতেই পেরে যাবে। কিন্তু তবুও ব্যক্তিগতভাবে আমি অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি, যারা সাধারণত এই ধরনের আনপ্রোটেক্টেড সেক্সের সাথে যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে যদি সেক্সুয়াল রিলেশন মিটিংয়ের পরে যদি এরকম কোনো কন্ডিশন হয় যে আপনার লোয়ার অ্যাবডোমেনে প্রচুর পরিমাণে পেন হচ্ছে বা ব্যথা হচ্ছে, তার সাথে আপনার পিরিয়ডটা মিসিং হচ্ছে এবং সামান্য পরিমাণে ব্লাডও বেরোচ্ছে, গিয়ে একটা সময় পরে বন্ধ হয়ে গেল, তাহলে ইট মে বি একটোটপিক প্রেগন্যান্সি। সুতরাং লজ্জা না পেয়ে, ভয় না পেয়ে দৃঢ়ভাবে এই প্রবলেমটাকে অ্যাড্রেস করুন। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি, আপনারা এগুলো আপনাদের হাজব্যান্ডের সাথে শেয়ার করুন এবং দরকার হলে গাইনোকোলজিস্টের পরামর্শ নিন। এটা কিন্তু খুবই একটা মারাত্মক জিনিস। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডাক্তারবাবুদের হাতে থাকে, কিন্তু একবার বাস্ট করে গেলে তখন কিন্তু ফিরিয়ে নিয়ে আসা খুবই মুশকিল হয়ে পড়ে। তখন রীতিমতো একটা 70-30 কন্ডিশান চলে আসে। প্রথম কথা তো তাকে ফ্যালোপিয়ান টিউব তাকে কাটতেই হবে, প্রচুর পরিমাণে তার ব্লাড লস হয়েছে, তাকে ব্লাড দিতে হবে। এছাড়াও অন্যান্য ক্রিটিক্যাল সিদ্ধান্ত ডাক্তারবাবুকে নিতে হতে পারে পার্টিকুলার মানুষকে সার্ভাইভ করানোর জন্য, কিন্তু তবুও তারপরে সার্ভাইভ করবে কিনা সেটা একটা লক্ষ টাকার প্রশ্ন। তাই দয়া করে যদি এরকম ধরনের কন্ডিশান কোনো মহিলাদের ক্ষেত্রে হয়, বা আপনারা আমার ভিডিওটা দেখছেন
যদি কোনো দিন এরকম ধরনের সিচুয়েশান আপনারা পড়েন, তাহলে এক বিন্দু অপেক্ষা না করে অবশ্যই ডাক্তারবাবুর সাথে কথা বলবেন, গাইনোকোলজিস্টের সাথে কথা বলবেন। তাতে কি হবে, আলটিমেটলি হয়তো সমাজ কি বললো, কে কী বললো, সেটা নিয়ে আপনার পড়ে থেকে লাভ নেই। কারণ আপনি যদি বেঁচেই না থাকেন, তাহলে সমাজ কী বললে আপনি জানতেই বা পারবেন কেন? আর আপনি মরে গেলে সমাজেরও কিছু যায় আসবে না, কারণ জানে যাদের বলার কথা তারা বলেই যাবে। সুতরাং নিজের ভালোটাকে আপনাকে নিজেকেই বুঝতে হবে। তাই কোনো কারণে যদি আনপ্রোটেক্টিভ সেক্স করেন এবং তারপরে যদি এই ধরনের সিচুয়েশান ক্রিয়েট হয় বা কোনো সেক্সুয়াল এক্সপোজারের পরে এরকম ধরনের বিষয় আপনার রিয়ালাইজ করতে থাকেন, মানে একজন আপনি সবচেয়ে বেশি রিয়ালাইজ করবেন আপনি যদি রিয়ালাইজ করতে থাকেন, তাহলে কোনো কিছু না ভেবে, লজ্জা ঘেন্না না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারের মতামত নিন। ডাক্তারবাবু যেভাবে বলবেন সেভাবে আপনি সামনের দিকে এগোতে থাকবেন। এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য আমার হচ্ছে অ্যাওয়ারনেসটা করা। পড়াশোনার ক্ষেত্রে তো কাজে লাগেই, মেডিকেলের পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগেই, কিন্তু অ্যাওয়ারনেসটা খুব দরকার এখনকার দিনে। কারণ অনেক মহিলাই বুঝতে পারছেন, ওই যে একটা বললাম না, একটা কন্ডিশন এমন তৈরি হয়েছে যেখানে তার প্রচুর লোয়ার অ্যাবডোমেনে পেন হচ্ছে। অন্যদিকে কি হয়েছে না, তার মাসিক ঋতুচক্রটা মানে পিরিয়ডটা মিস হয়েছে এবং সামান্য পরিমাণে ব্লাড বেরোচ্ছে। যে মুহূর্তে তার লোয়ার অ্যাবডোমেনে প্রচুর পেন হচ্ছে, সে ভাবছে হয়তো আমার পিরিয়ডটা শুরু হবে, কিন্তু সে কিন্তু বুঝতে পারছে না এই পেনটা কিন্তু ওই এক্টোটপিক প্রেগনেন্সির জন্যই হচ্ছে। এই জায়গাটাই কনফিউজড হয়ে যায়। তারা ভাবতে থাকে যে হয়তো আমার পিরিয়ড আসতে চলেছে বলে পেটে খুব যন্ত্রণা হচ্ছে, হয়তো কিছুদিনের মধ্যে পিরিয়ডটা শুরু হবে, কিন্তু ঘটনাটা ঠিক উল্টো হচ্ছে কিন্তু সেই এক্টোটপিক প্রেগনেন্সির জন্যে। এবং এই যে সময়টা তারা ভাবছে, কোথাও যাচ্ছে না, ডাক্তারের সাথে কনসাল্ট করছে না, ব্যথা বা যন্ত্রণার ওষুধ খাচ্ছে বা পিল খাচ্ছে, এই সময়ের মধ্যেই ওই ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলা পার্টে ওই জায়গাটা আস্তে আস্তে বড় হতে যাচ্ছে। ফ্যালোপিয়ান টিউবটা তো সরু অংশ, সেটার উপর চাপ দিতে থাকছে। যে মুহূর্তে ওটা চাপ দিতে যাচ্ছে, একটা সময় বাস্ট করে যাবে, এবং যতক্ষণে সে বাস্ট করে যায় ততক্ষণ আর তার কিছু বলার থাকবে। তাই ওই কন্ডিশান, ওই ধরনের একটা সিচুয়েশান, যে সিচুয়েশানে আপনি ভাবছেন এক, কিন্তু আপনার শরীরের ভেতরে ঘটনাটা করছে এক, তার থেকে অ্যালার্ট থাকার জন্যই বারবার করে বলা যে এই ভিডিওটা আমার স্পেশালি করা, যে আপনারা এই ব্যাপারটা নিয়ে অ্যালার্ট থাকুন। বিশেষ করে অবিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি যে আপনারা যদি কোনো সেক্সুয়াল এক্সপোজারের মধ্যে দিয়ে যান, সেটা একমাত্র আপনিই জানতে পারবেন আর আপনার পার্টনার জানতে পারবে, কিন্তু পেনটা তো আপনার শরীরে হবে, আপনার পার্টনারের শরীর তো হবে না। সুতরাং আপনাকে আপনার জীবনটাকে বাঁচাতে হবে। সেই বাঁচানোর তাগিদে কী হবে, যে আপনি ধরুন এরকম ধরনের সিচুয়েশানের মধ্যে পড়লেন, সেটা আমি যেটা বললাম সেটা ধরুন আপনি ফিল করতে পারছেন, আপনি সঙ্গে আপনার পরিচিত কোনো গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করুন, দেখুন যে জিনিসটা কী হচ্ছে। যদি সব ঠিকঠাক থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ঠিকঠাক না থাকে তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তীভাবে এগুন। আরেকটা কথা বলছি, যে আপনারা যে পিল খাচ্ছেন, বিভিন্ন কারণে পিল খান, গরম নিরোধক পিল খান বা আইপিল অনেক কিছু বেরিয়েছে এখন, এগুলো আপনারা খান, এগুলো আর কিছুই না, এর মধ্যে শুধু প্রোজেস্টেরন হরমোন থাকে। প্রোজেস্টেরন হরমোনটা কী করে, স্পাম আর ওভামকে মিট করতে বাধা দেয়, যাতে জাইগোট ফর্মেশন না হয়। একদিকে ভালো, স্পাম ওভাম মিট না করলে নর্মাল প্রেগনেন্সিও আসবে না, এক্টোটমিক প্রেগনেন্সিও আসবে না। কিন্তু কে জানে, কোনো দিন হয়তো কোনো একটা পিল আপনি খেয়েছেন, সেই পিলের ভেতরে যে প্রোজেস্টেরনটা আছে সেটা ধরুন কাজ করলো না, এবং ইন দ্য মাইন্ড সেই টাইমে ধরুন স্পাম আর ওভামটা পরস্পরের সাথে মিটিং করে গেল। নর্মাল প্রেগনেন্সি হলে কোনো ব্যাপার নাই, কিন্তু সেটা যদি কোনো এক্টোটপিক প্রেগনেন্সি হয়, তখন আপনি কী করবেন? সুতরাং এইগুলো আপনি বিজ্ঞানসম্মত উপায়ে সবসময় একটা কাউন্সেলিংয়ের মধ্যে থাকুন এবং এই জিনিসগুলোকে খুব সিরিয়াসলিভাবে নিন। সুতরাং ওভারঅল আমি আজকে মিসক্যারেজ এবং এক্টোটপিক প্রেগনেন্সি নিয়ে আপনাদেরকে সামনে একটা রাখলাম। আমি বারবার করে বলছি, মিসক্যারেজ এবং এক্টোটপিক প্রেগনেন্সি দুটোই মহিলাদের ক্ষেত্রে খুবই একটা ক্রিটিক্যাল সমস্যা, এবং সেক্ষেত্রে এই প্রবলেমগুলোর ক্ষেত্রে বিশেষ করে মিসক্যারেজের ক্ষেত্রে তার ফিজিক্যালি তো তার মেন্টালি মহিলাদের এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রচুর ট্রমার সৃষ্টি করে, এবং সেক্ষেত্রে একটা সোশ্যাল চাপও থাকে, পারিবারিক একটা চাপও থাকে, সেখান থেকে অনেক সময় কোনো মহিলা বেরিয়ে আসতে পারে না। তবুও এখন চিকিৎসা বিজ্ঞানে অনেক কিছু নতুনত্ব আবিষ্কার হয়েছে, নতুনত্ব পদ্ধতি এসছে, IVF আছে, সারোগেসি আছে, অনেক কিছুই আছে, সেক্ষেত্রে একটা ওয়ে আউট বেরিয়ে যায়। কিন্তু অ্যাজ ফার অ্যাজ এক্টোটপিক প্রেগনেন্সি ইজ কনসার্নড, দিস ইজ ভেরি সিরিয়াস। বিশেষ করে
করে মহিলাদের ক্ষেত্রে, অবিবাহিত মহিলা এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি, আপনারা এই পুরো বিষয়টি শুনলেন। জিনিসটা খুবই জটিল, একটা সময় পর্যন্ত আপনাদের হাতে থাকবে। আপনারা সেক্সুয়াল মিটিং করুন, কিন্তু সেটাকে আপনারা বিজ্ঞানসম্মত উপায়ে হ্যান্ডেল করুন। কারণ সেটাকে শুধু সব কিছুটাই পিলের ওপর ছেড়ে দেবেন না, কারণ পিল একটা সময় যদি সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেক্ষেত্রে তার রেজাল্টটা কিন্তু অনলি একমাত্র মহিলাদেরকেই ভোগ করতে হবে, ছেলেরা কিন্তু সেটা ভোগ করবেন না, ফেস করবেন না। এবং এটা এমন একটা জিনিস, সেক্ষেত্রে আপনার প্রাণেরও সংশয় হতে পারে একটা নির্দিষ্ট সময় পরে। তা সেদিক থেকে দেখতে গেলে এই ইকটোপিক প্রেগনেন্সিটা কিন্তু খুব সিরিয়াস ম্যাটার, এবং আপনারা এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন, কারণ এটা কিন্তু আপনাদের জীবন মরণের একটা ব্যাপার থাকে। তাহলে ওভারঅল আশা করি আপনাদের দুটো ভিডিওই ভালো লেগেছে। যদি ভিডিওগুলো ভালো থেকে থাকে, আপনাদের কাছে মনে হয় যদি ইনফরমেটিভ হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও একটি গ্রহণযোগ্য 8 থেকে 80 জন্য একটি ভিডিও নিয়ে আসবো, যেটা আপনাদের দৈনন্দিন জীবনের কাজে লাগে এবং সেখান থেকে আপনারা উপকৃত হন। এবং মেডিকেল স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, আপনাদের এই দুটো টপিকই আপনার গাইনোকোলজিক্যাল পেপারের ক্ষেত্রে খুবই আশাপ্রদ হবে। এবং যারা হাই সেকেন্ডারি স্টুডেন্ট আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আশা করি তোমাদের এই দুটো টপিক তোমাদের পরবর্তী পরীক্ষা বা প্রশ্নপত্রের জন্য যথেষ্ট পরিমাণে হেল্পফুল হবে। তো আজকে আমার এই দুটো টপিকের এখানেই শেষ করলাম। আগামী দিনে আরেকটি ভালো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আসি, ধন্যবাদ।